750 পয়েন্টের ডেভিয়েশন হচ্ছে। এইটার মূল দাগি যদি আপনি কারণগুলো একটু বলেন। কোম্পানিগুলো আর্নিংস এবং এই যে সরকারের বিভিন্ন প্রক্রিয়া, এই যে মার্জার আইনের কারণে বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া, 2200 কোটি টাকা হয়ে যাওয়া এই 4-5টা ব্যাংক বাবদ, এগুলো মার্কেটকে ওভারঅল একদম মানুষের সেন্টিমেন্টকে একদমই ড্রিম করে ফেলছে। এখন কি পজিশন নেওয়ার সময়, শেয়ার কেনার সময়? অবশ্যই এখন শেয়ার কেনার সময়, তবে মানে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়া যাবে না এই কারণেই, কারণ আপনি যেই প্রাইসে শেয়ার কিনছেন এই প্রাইসে আগে কেউ শেয়ার কিনতে পারেনি। টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, আমরা যে মুহূর্তে এই শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করছি সেই মুহূর্তে কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ। আমরা যে লাস্ট যে কর্মদিবস ছিল পুঁজিবাজারে, সেদিন কিন্তু আমরা দেখছি ঢাকা স্টক এক্সচেঞ্জের 122 পয়েন্টের পতন হয়েছে। অনেকগুলো শেয়ার কিন্তু তার অনেক নিচে চলে এসেছে, কোনো কোনো শেয়ার 30-40% পর্যন্ত কিন্তু কমে গেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরাও যেমন শঙ্কিত, এই বাজারে যারা স্টেক আছেন তারা কিন্তু সবাই একটা শঙ্কার মধ্য দিয়ে সময় পার করছেন। এই কতগুলো কারণের হয়তো বা এই পুঁজিবাজারে এই অবস্থা। আমরা জানি যে এর মধ্যে 3টি রুলস এসেছে, মার্জিন রুল, আইপিও রুল, সেই সাথে হচ্ছে আপনার পাবলিক অফার যে নীতিমালা, এটার একটা খসড়া দিয়েছে বিএসইসি। বিভিন্ন বিষয় চলে এসেছে, তার সাথে জুন ক্লোজিং কোম্পানিগুলোর কিন্তু হিসাব চলে এসেছে। অনেকে ডিভিডেন্ড দিয়েছে, অনেকে নো ডিভিডেন্ড দিয়েছে। সাথে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলো তৃতীয় প্রান্তিকের যে হিসাব সেটা চলে এসেছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের চিফ বিজনেস অফিসার কাজী আহসান হাবিব। জনাব কাজী আহসান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। আপনাকে স্বাগত। একটু জানতে চাই, এই যে এক মাস আমরা যদি একটু বলি যে অক্টোবর থেকে নভেম্বর, অক্টোবরের 5 তারিখ থেকে নভেম্বরের আজ 13 তারিখ পর্যন্ত মার্কেটটা দেখি 750 পয়েন্টের ডেভিয়েশন হচ্ছে। এইটার মূল দাগি যদি আপনি কারণগুলো একটু বলেন। এখানে অনেকগুলো মেজারমেন্ট ছিল। একটা হচ্ছে, আমরা জানি যে অক্টোবর মাসের শুরু থেকেই শুরু হয় জুন ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড আসা। আর ডিভিডেন্ড আপনারা সবাই ডিভিডেন্ড দেখছেন। একটা কোম্পানি 20 টাকা, গতকালকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন 20 টাকা প্রফিট করে 2.5 টাকা ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারের প্রাইস হচ্ছে 110 টাকা। একটা কোম্পানির শেয়ারের প্রাইস যদি 110 টাকা থাকে আর যদি সেটা 20 টাকা আয় করে, আমাদের এসইসির একটা বাইন্ডিং ছিল, যা লাভ করবে তার 1/3 বেশি ডিভিডেন্ড যদি সে না দেয় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। তো দেখেন কোম্পানিগুলো 2.5 টাকা দিয়েছে, তার মানে সে ট্যাক্স দিবে কিন্তু সে ডিভিডেন্ড দিবে না। তো এই ধরনের মানে দৃশ্যপট আমরা অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে দেখছি, তারা আয় করেছে কিন্তু মানুষকে ডিভিডেন্ড দেয়নি। তো দিনের শেষে শেয়ারের প্রাইস কিন্তু ডিভিডেন্ড ইল্ড এগুলোর উপরেই কিন্তু টিকে থাকে। তো এই জিনিস শুধু একটা কোম্পানির ক্ষেত্রে ঘটলে কথা ছিল, কিন্তু এই ধরনের ঘটনা আপনারা জানেন যে জুন ক্লোজিং প্রায় 200 কোম্পানির মতো কোম্পানি, তো তাদের ডিভিডেন্ড দিয়েছে, ডিভিডেন্ড ইনভেস্টরদের পক্ষে যায়নি। দ্বিতীয়ত হচ্ছে এই কোম্পানিগুলোরই আবার ফার্স্ট কোয়ার্টার আর্নিং আসতেছে। এবং অনেক কোম্পানি আছে যেমন লাইক স্কোয়ার নিট দেখেন সারা বছর ভালো ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু তারা ফার্স্ট কোয়ার্টারে গতকালকে 1 টাকা 72 পয়সা লস দেখাইছে। এই যে লাভ লস সিনারিও, কোম্পানিগুলোর যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, এগুলো কিন্তু এই সময়টা কিন্তু ট্রেডগুলোকে কিন্তু বিক্ষিপ্ত করে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে থার্ড কোয়ার্টার আর্নিংসের একটা প্রাধান্য। সে থার্ড কোয়ার্টার আর্নিং সাধারণত আসে ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তো আপনারা দেখছেন যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে 5টা ব্যাংক মার্জারে চলে গেছে। তো আজকে সকাল থেকে সবার করে এই সেটা দেখা যাচ্ছে না, মানে তাদের অ্যাসেটটা হাওয়া হয়ে গেছে। এই বিভিন্ন রকম সেন্টিমেন্টাল ইস্যু বাজারকে এমনভাবে গ্রিপ করছে, যে কারণে আপনারা দেখছেন যেই মার্কেটটা বেশ না জাস্ট 15 দিন আগেও ছিল ইন্ডেক্স 5500, সেটা এখন 4700 চলে আসছে। 800 পয়েন্ট জাস্ট 15-20 দিনের মধ্যে গায়েব হয়ে গেছে। তার মধ্যে এই মার্জিন রুলের যে ব্যাপারটা, এটা পাস হয়েছে আজকে থেকে আরো 3-4 সপ্তাহ আগে। তো এসইসি এটা পাস করেছে, 3 সপ্তাহ পরে এটা গ্যাজেট হয়ে এসেছে। এটার কিছু জিনিস মানে বিনিয়োগকারীদেরকে খুব পোর্টফোলিওকে একদম ডাইরেক্ট আঘাত করেছে। যেমন হচ্ছে অনেক এখন থেকে নতুন নিয়মে আপনার মার্জিন লোন পাবে হচ্ছে যাদের এসএমই কোনো লোন পাবে না। অনেক লোকের আমরা জানি গত 3 বছর ধরে এই এসএমই নিয়েই ব্যস্ত ছিল, তো তাদের শেয়ারগুলো সবগুলো লোনবিহীন হয়ে গেছে। তো বাজারে এই ধরনের বিভিন্ন দৃশ্যপট আপনারা জানেন, 5-এর নিচে ডিভিডেন্ড দিলে সে লোন পাবে না। তারপর লাইফ ইন্স্যুরেন্সগুলো 0.25 ডিভিডেন্ড লোন পাবে। অনেক ভালো ভালো লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে আসছে, সেই কোম্পানিগুলো শেয়ার যাদের কোডে ছিল হঠাৎ করে তাদের কোডে ফোর্স সেল ক্রিয়েট হয়ে গেছে। এই সমস্ত কিছুই বাজারের সেন্টিমেন্টকে এত ড্যাম্পেন করছে যে আজকের দিন যেখানে 4800-তে গতকালকে মার্কেট ছিল, আজকে বাজারে এই জায়গায় এসে 125 পয়েন্ট নাই। তো এইটা হচ্ছে চরম হতাশার বহিঃপ্রকাশ। বিনিয়োগকারীদের
কোম্পানিগুলো আর্নিংস এবং এই যে সরকারের বিভিন্ন প্রক্রিয়া, এই যে মার্জার আইনের কারণে বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া, 2200 কোটি টাকা হাওয়া হয়ে যাওয়া, 4-5টা ব্যাংক বাবদ, এগুলো মার্কেটকে ওভারঅল একদম মানুষের সেন্টিমেন্টকে একদমই ড্রিম করে ফেলছে। না, আমরা ওই যে আপনি যে জুন ক্লোজিং এর কথা বলছিলাম, জুন ক্লোজিং এ দেখছিলাম যে অনেক কোম্পানি আর্নিং গতবারের চেয়ে ভালো হয়েছে, বাট তাদের যে ডিভিডেন্ড পে আউট সেটা আগের জায়গায় আছে, কেউ কেউ আবার নিচেও চলে আসছে। আবার আমরা দেখছি যে যেসব কোম্পানি আগের মতোই ডিভিডেন্ড দিয়েছে, আর্নিং বেশি হয়েছে, সেই সব কোম্পানিও কিন্তু এই 800 পয়েন্টের যে পতন তারাও সেটা ধরে রাখতে পারে নাই। মানে বিনিয়োগকারীরা কোনো কিছু নিয়ে শঙ্কিত কিনা, আপনার কি মনে হয় যে কোনো শঙ্কা, কোনো ভয় কাজ করছে? আপনাদের একটা রাইট জিনিস স্ট্রেস করেছেন, সেটা হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমাদের রাজনীতি কিন্তু উত্তপ্ত। আমাদের জুলাই সনদ নিয়ে পার্টি দলগুলোর মধ্যে একটা অনৈক্য ভাব চলছে, গণভোট কবে হবে সেটা নিয়ে আলটিমেটাম চলছে। আবার আজকে জানেন আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে প্রফেসর ইউনূস, জুলাই সনদ আজকে ডিক্লেয়ার করা হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমি বিএনপির বিভিন্ন নেতাদের প্রতিক্রিয়া দেখলাম, তারা খুবই কশাস এবং তারা হ্যাপি না। তো এই যে রাজনীতিক একটা অনৈক্যও কিন্তু আমাদের বিনিয়োগকারীদেরকে কিন্তু গ্রিপ করেছে। তো বাজারে সেন্টিমেন্ট আসলে একটা জিনিস দিয়ে তো হয় না, তো বাজারে অনেকগুলো জিনিসের ফ্যাক্টর হয়ে এই টোটাল সমস্ত কিছু মিলেই বাজার ড্যাম্পেন হয়ে গেছে এবং বিনিয়োগকারীদের পক্ষে কিছুই নাই, সবকিছু বিপক্ষে। আপনি একটা সিকিউরিটিজের চিফ বিজনেস অফিসার, আপনি অনেক হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালকে আপনি হচ্ছে ডিল করেন, সেই জায়গায় আসলে যারা বড় ধরনের বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তাদের এখন মোটিভটা কি, তারা কি করতে চাচ্ছেন? আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের একটা অত্যন্ত নির্ভরযোগ্য একটা ইনস্টিটিউশন হচ্ছে আইসিবি। হ্যাঁ, তো আমরা জন্মের পর থেকে দেখে আসছি, যখন মার্কেটে ছিলাম তখন থেকে দেখে আসছি যে আইসিবি বাজারে একটা সুপার প্লে রোল করে, এবং আইসিবি হচ্ছে মানে স্ট্র্যাটেজিক প্লে যে রোল করে যেটাকে আমরা বলি আর কি। তাদের ইউনিট ফান্ড আছে, তাদের ওপেন ইন্ডেড ফান্ড আছে, ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড আছে, তারা বিভিন্ন রকম ভাবে বাজারে তারা প্রভাবিত করে। তাদের বাংলাদেশ ফান্ড আছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম স্পেশালাইজ ফান্ড, এই ফান্ড সেই ফান্ড গঠন করে বাজারকে একটা চরম সাপোর্ট দিয়ে আসতেছিল। তো আপনারা জানেন যে আইসিবির এই সমস্ত সাপোর্টগুলোই ছিল কিন্তু ব্যাংক থেকে লোন করা, বড় ফান্ড দিয়ে তারা এই সাপোর্টগুলো দিত, এবং তারা খুব প্রফেশনালি বিহেভ করে বাজারকে চাঙ্গা করতো, অ্যাজ ওয়েল অ্যাজ বাজারের শেয়ারে সাপ্লাই দিত, বাজারটাকে সারা সবসময় একটা ভাইব্রেন্ট রাখতো। কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা জানি যে আইসিবি তাদের চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, এমডি চেঞ্জ হয়েছে, সেখানে অনেক ভালো ভালো লোক নিয়োগ দেওয়া হয়েছে, প্রফেশনাল লোক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু সরকার এই মুহূর্তে আপনারা জানেন যে আইসিবিতে গত 2-3 বছর ধরে কিছু দুর্নীতিগ্রস্ত ঘটনা ঘটেছে, সেখানে পাম্পিং ডাম্পিং হয়েছে। সরকার এখন আইসিবির বক্তব্যে খুশি না, অর্থ মন্ত্রণালয় আইসিবির বক্তব্যে খুশি না, যে কারণে আইসিবি বিভিন্ন সময় বিভিন্ন ফান্ড চাওয়ার পরে সরকার তরফ থেকে আইসিবিকে ফান্ড দিচ্ছে না, যে কারণে আইসিবি কিন্তু গুটে আছে, এবং আইসিবি গুটে থাকার কারণেই বাজারে কিন্তু এই বড় ধরনের ক্ষতিটা হয়েছে। আর আমাদের শেয়ার মার্কেটে একটা জিনিস হচ্ছে যে আইসিবি কি করে, হ্যাঁ, এটা অনেক ইনস্টিটিউশন কিন্তু ফলো করে। তো অনেক ইনস্টিটিউশনই দেখতেছে যে আইসিবির মতো প্রতিষ্ঠানই কোনো বিনিয়োগে যাচ্ছে না, তাহলে আমরা কেন বিনিয়োগে যাবো? তো এটাই হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট, কারণ সবচেয়ে বাজারে যে নির্ধারণ করে, বাজারে যার সবচেয়ে বড় ফান্ড যার ইনভলভ, সেই বাজারে অ্যাক্টিভ না, তাহলে আমরা কেন অ্যাক্টিভ হবো? এই ধরনের সিচুয়েশন বাজারকে কিন্তু গ্রিপ করেছে। আমরা এই যে গত 1 মাসে 3টা বড় বড় বিধিমালার চেঞ্জ দেখেছি। মার্জিন আমাদের দেখেছে, আইপিও রুলসের পরিবর্তন এসেছে, সেই সাথে মিউচুয়াল ফান্ড এসেছে। আমরা একটু ইন্ডিভিজুয়ালি আলাপ করতে চাই। এই যে মানে মার্জিন রুলের যে নীতিমালার এই জায়গা কোথায় কোথায় মনে হলো যে বিনিয়োগকারীকে ডিরেক্ট হিট করেছে, বা যারা এক্সিস্টিং লোন নিয়েছিলেন তাদেরকে একদম সরাসরি একটা বড় ধরনের নেতিবাচক প্রভাবে পড়েছে? আর এটা দীর্ঘমেয়াদে আপনার কি মনে হয় যেটা বাজারকে কতটা? আপনি যদি মার্জিন রুলের আইনটা দেখেন, সেটা লেখা আছে মার্জিন রুল 1999। মানে এই মার্জিন লোনটা যখন বাজারে মানে অটোমেশন হয় ওই সময় করা এই মার্জিন রুল 1999। তো তার পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই মার্জিন রুলটা কিন্তু আপডেটস করা হয়, 2011 সালে করা হয়, অনেক সময় এই মার্জিন রুলটা আপডেটস করা হয়েছিল। তো সেই সময়ের প্রেক্ষাপটে সেই সময়ের প্রয়োজনের সাথে ডিমান্ড রেখেই কিন্তু এই মার্জিন রুলটা কিন্তু আপডেট করা হয়েছিল। তো রিসেন্টলি আপনারা জানেন যে বাংলাদেশের পুঁজিবাজারে প্রচুর অ্যানোমালিজ হয়েছে, এসএমই সেক্টর নতুন যোগ হয়েছে, এসএমই সেক্টরে লোন দেওয়া হয়েছে, কোম্পানিগুলোর পারফরমেন্স ভালো না, কনসিস্টেন্সি নাই। আজকে বাজারে অনেক মানে ভালো ভালো কোম্পানি লোনের বাইরে চলে গেছে, মাইনাস তাদের ঠিকমতো এজিএম করে না, জেড গ্রুপে চলে গেছে। অনেক ভালো ভালো কোম্পানি লাইক সরকারি কোম্পানি পাওয়ার গ্রিড, ডেসকো, তিতাস, এগুলো লোনে মানে লসে জর্জরিত হয়ে গেছে। তো এই সমস্ত প্রেক্ষাপটে এসিসি একটা মার্জিন রুল নতুনভাবে ডিক্লেয়ার করে, মানে দরকার ছিল, এগুলো দরকার ছিল, কারণ এইভাবে একটা ভালো মার্কেট থাকতে পারে না। তারা এসএমইতে লোন বন্ধ করছে, তাদের অনেক জিনিসই কিন্তু পজিটিভ।
হ্যাঁ, কিন্তু নেগেটিভ হচ্ছে আজকে আমরা যে জিনিসটা 18 বছর ধরে প্র্যাকটিস করতেছে সেটা হঠাৎ করে একটা ছেদ। হ্যাঁ, সে হঠাৎ করে যদি বলা হয় যে তোমার এই হবে না। আজকে যেমন একটা জিনিস নিয়ে বাজারে প্রচন্ড রকম ভাবে আলোচনা হতেছিল, সেটা হচ্ছে 5 লক্ষ টাকা একটা লোকের 1 বছর ইনভেস্টমেন্ট থাকতে হবে, তাইলেই সে মার্জিন পাবে। তাহলে আপনি চিন্তা করেন, একজন নিউ কামার বড় বিনিয়োগকারী আসবে, হ্যাঁ, সেই যদি 5 লক্ষ টাকা তার একটা অ্যাকাউন্ট না থাকে, সে কিন্তু মার্জিন লোন পাবে না। এটা কতটা কন্ট্রাডিক্টরি। 2 নম্বর হচ্ছে যে একটা জিনিস যেটা এখানে হয়েছে যে অনেক লোক তার বউয়ের নামে অ্যাকাউন্ট খোলে, অনেক লোক তার ছেলের নামে অ্যাকাউন্ট খোলে, হ্যাঁ, ভবিষ্যতের কথা চিন্তা করে। আর সে তো আজকে ধরুন অনেক দূরের জন্য শেয়ার কিনে, তো আজকে সেখানে এসেছে যে হাউস ওয়াইফ ইনভেস্ট অ্যাকাউন্ট হইতে গেলে ঝামেলা আছে, ছাত্রদের অ্যাকাউন্ট হইতে গেলে সমস্যা আছে। এরকম অনেকগুলো জিনিস যেগুলো এই যে 5 লাখ টাকার মিনিমাম ইনভেস্টমেন্ট থাকলেই পরবর্তীতে সে মার্জিন রুলে অ্যাপ্লিকেবল হবে। তো একটা লোক আগে অ্যাকাউন্ট খুলবে, 1 বছর 5 লাখ টাকা লোন আইসেই কিন্তু সেই মার্জিন লোনটা কিন্তু সে পাচ্ছে না। এই ধরনের প্রচুর জিনিস কিন্তু মার্জিন লোনে কিন্তু সমস্যা ক্রিয়েট করতেছে মার্কেটে। কিন্তু এটা দরকার ছিল না যে একজন লোক এসে ফ্রেশ ফান্ড ঢোকাচ্ছে, মার্জিন লোন। আমার মনে হয় আমাদের এসিসি খুব বেশি মনোযোগ দিয়েছে লোনের উপর, লোনের দিকে মনোযোগ না দিয়ে আমরা যদি আজকে যদি পুঁজিবাজারের ইতিহাস দেখি, পুঁজিবাজারের ইতিহাসটা কিন্তু আমরা জানি এটা নাসডাক বা এসিসি যে জিনিসটা হয়েছে এটা আমেরিকা থেকে এসেছে। 1930 সালে আপনারা জানেন যে যখন গ্রেট অর্থনৈতিক মন্দা হয় তখন সেই জাল শেয়ারের একটা ছড়াছড়ি ছিল 1929 সালে যখন, তখন এই জাল শেয়ার থেকে বাঁচার জন্য কিন্তু 1934 সালে এসিসি ফর্ম হয়। ঠিক এই এসিসি যখন ফর্ম হয় তখন সারা পৃথিবীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, ক্যাপিটালিজমের বিস্তার ঘটে। তার পরবর্তীতে 1987 সালে একটা দিন আপনারা জানেন সবাই, নাম হচ্ছে ব্ল্যাক মানডে। ব্ল্যাক মানডেটা কেন হয়েছিল জানেন? এই মার্জিন রুলের কারণে। কারণ ওই দিন সবাই ছিল সেলার, দ্যার ইজ নো বায়ার। তখন সারা পৃথিবী চিন্তা করলো যে আসলে মার্চেন্ট ব্যাংক অর মার্জিন রুলস ইজ নট হেল্পফুল ফর দ্য ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট। তাহলে কোনটা ডেভেলপমেন্ট? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটাকে আপনারা মিউচুয়াল ফান্ড বলতেছেন, সেটা ইজ মোর গুড থিংস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট। তো আমাদের এসিসি চরমভাবে শুধু তার মনোযোগ হচ্ছে মার্জিন রুলের দিকে। মার্জিন রুলের দিকে মনোযোগ না হয়ে এসিসি যদি গত 12 থেকে 15টা মাস তারা যদি মিউচুয়াল ফান্ড, এখন বলতে পারেন মিউচুয়াল ফান্ডে অনেকে আসতেছে না, কারো আসার দরকার না। আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের হিস্ট্রি দেখি, হ্যাঁ, সরকারই প্রথমে যাত্রা শুরু করে। আজকে যদি 2004 সালে মনমোহন সিং এর সে কাহিনী দেখেন, সে প্রথমেই তার সরকারি ব্যাংকগুলোকে বলে দিয়েছে তোমরা 15,000 কোটি টাকা ফান্ড গঠন করো। সেই 15,000 কোটি টাকার মিউচুয়াল ফান্ড ভারতের সেই 2005 সালের যে 50,000 কোটি টাকার মিউচুয়াল ফান্ড সেক্টর আজকে 70 লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ড সেক্টরে পরিণত হয়েছে। আমাদের এসিসি কি এরকম কিছু করতে পারতো না? হ্যাঁ, তারা কিন্তু সারাক্ষণ মাথার মধ্যে মার্জিন রুল, নেগেটিভ ইকুইটি, ফোর্স সেল এগুলো নিয়ে ব্যস্ত। এগুলো কিন্তু ব্যস্ত থাকার কোনো জিনিস না, এগুলো আমরা একদম কেটে ফেলতে চাই। আমরা পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী ডেভেলপমেন্ট চাই আমরা, এবং অনলি ওয়ান থিংস ক্যান ডেভেলপ দ্য capital market for a long time, that is asset management companies. There are so many mutual fund will come and market will grow automatically, no need from the government. যদি মানুষ তার রিটার্ন পায় ভালো, আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলো বেশিরভাগই হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড। মিউচুয়াল ফান্ডে যে শুধু ইকুইটি থাকবে তা না, আমাদের কথা হলো আজকে যেমন বন্ডে খুব ভালো রেট পাওয়া যাচ্ছে, মিউচুয়াল ফান্ড তারা বলতে পারে এই সময় আমরা 75% টাকা বন্ড ইনভেস্ট করবো। আবার যখন বাজারে বন্ডের রেট কমে যাবে তারা আস্তে আস্তে ইকুইটিতে কনভার্ট করবে। এটাই হচ্ছে একটা ব্যালেন্স মিউচুয়াল ফান্ড। সারা পৃথিবীতে ব্যালেন্স মিউচুয়াল ফান্ড কিন্তু খুব জনপ্রিয়। গোল্ড ফান্ড আপনারা দেখছেন গোল্ডে একটা বিশাল অ্যাপ্রিসিয়েশন হয়েছে। এরকম অনেক ধরনের মিউচুয়াল ফান্ড এগুলো নিয়ে এসএসসি কাজ করতে পারতো, কিন্তু এসএসসি কিন্তু সেগুলো নিয়ে কাজ না করে সারাদিন মার্জিন রুল এগুলো হচ্ছে অনেক। মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আলাপ করব, তার আগে মিউচুয়াল মানে এই যে মার্জিন রুল নিয়ে একটু বলি। আমাদের বাজারে এখনো নেগেটিভ ইকুইটির পরিমাণ প্রায় 8-9 হাজার কোটি টাকা, 10 হাজার কোটি টাকার মতো। এইটা একটা বড় ধরনের বিস্ফোরণ বলা হয়, সেই 2010 থেকে টেনে টেনে আসছে। বাজারে সেই সময় ক্র্যাশ করার পেছনেও এটা একটা বড় অবদান ছিল। আমার আসলে হয়েছে কি, একটা কথা বলা হয় যে শুরুটা ভুল কিনা, আমাদের শুরুটাই ভুল। আপনারা জানেন কিনা জানি না, যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে আসে 2009 সালের জানুয়ারি মাসের 10 তারিখে, তারা প্রথমে একটা ভুল জিনিস দিয়ে শুরু করেছিল। সেটা হচ্ছে তখন এসএসসির যে চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, জিয়াউল হক খন্দকার, আইসিবির প্রাক্তন এমডি, উনি একটা বাজে আইন করে আজকে সেটার দায় আজকে পুরো মার্কেট টানছে। উনি একটা আইন করলো যে 75 পি পর্যন্ত স্টকগুলো লোন পাবে। এইটা পৃথিবীর কোনো আইন হতে পারে না, মার্জিন রুলে কোনো আইন হতে পারে না। আপনি দেখেন সেই 75 লোন কমাইতে যায়, পরে উনি এটাকে 2010 সালে করলো কত, 40। এইটাই কিন্তু আজকে প্রায় 15 বছর ধরে ক্রাইটেরিয়া হয়ে আসতেছে। আজকে আমাদের ক্রাইটেরিয়া কি করা হয়েছে, মার্জিন রুল 30 পর্যন্ত লোন পাবে। এটা অত্যন্ত বাজে আইন।
আমার বক্তব্য হচ্ছে মার্জিন রুলটাকে করে দেওয়া উচিত ইনস্টিটিউশনাল বেস। হ্যাঁ, আমাদের প্রতিটা হাউস বেস, কোম্পানি বেস। আজকে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, তাদের হাউসের ক্যাপাসিটি অনেক ভালো, লোন দেওয়ার ক্যাপাসিটি অনেক ভালো। দে উইল ডিসাইড দ্যাট দেয়ার কাস্টমার উইল গেট লোন অর মার্জিনস, এনিথিং এলস। বাট এই যে একটা ওভারঅল আইন করে দেওয়া, আজকে এখানে দেখা গেছে স্কুল গোয়িং পিপল এসে মার্জিন লোন নিয়ে আছে কান্দাকাটি। ইন্ডিভিজুয়ালি কি আসলে সম্ভব ওইভাবে? অবশ্যই সম্ভব। আপনি যদি আজকে দেখেন, আপনি যদি গোল্ড মার্কেটে গোল্ড ট্রেড করতে যান, আপনি সিলভার মার্কেটে সিলভার ট্রেড করতে যান, আপনি যদি ফুয়েল মার্কেটে ফুয়েল ট্রেড করতে যান, ফরওয়ার্ড মার্কেট যেটা আর কি, আপনি দেখবেন ইউ উইল গেট লোন 1:1000 লোন পাওয়া যায় গোল্ড কিনতে গেলে। এবং যদি আপনার প্রাইস ফল করে যায়, আপনার সেটা কিন্তু ফোর সেল হয়ে যায়। এবং টোটাল রোবোটিক সিস্টেম এটাকে কন্ট্রোল করে। আমাদের এসিসি কিন্তু এই জিনিসগুলো ডেভেলপ করাতে মনোযোগ দিতে পারতো। হ্যাঁ, যে আমরা মার্জিন রুলটা ম্যান মেড না করে একটা রোবট বেস। আপনারা জানেন বোম্বে স্টক এক্সচেঞ্জ এই মুহূর্তে কোনো ম্যানুয়াল কোনো স্পর্শ নেই, ফুললি রোবট বেস তাদের ট্রেডিং সিস্টেম। কিন্তু আমরা কিন্তু এগুলোর দিকে, এই অত্যাধুনিক সিস্টেমগুলোর দিকে মনোযোগ না দিয়ে আমরা সবাই মার্জিন রুল এটা সেটা, যেটা মানুষের চোখের পানি ফেলতেছে, যেটা মানুষের ইনভেস্টমেন্ট বিহেভিয়ার নষ্ট করে দিয়েছে, এটা কাস্টমারদেরকে রাস্তার ফকির বানায় ছেড়ে দিচ্ছে। এই জিনিসকে আমরা আরও মডার্নভাবে চিন্তা করতে পারতাম। আমরা কিন্তু মডার্নভাবে চিন্তা না করে আমরা সেই প্রাগৈতিহাসিক যুগের মার্জিন রুল 99 নিয়ে বসে আছি। পি রেশো কত হবে, ইয়ে হবে। আমার কথা হলো একটা ইনস্টিটিউশন কত তেজ তার ক্যাপাসিটি আছে, সে কাস্টমার থেকে কী পরিমাণ ফান্ড নিতে পারবে, কাস্টমার এবং হাউস বেস এইটা এই রিলেশনটা হওয়া উচিত। হ্যাঁ, মার্জিন রুল 30 পিতে এটাও রিস্কি। হ্যাঁ, 30 পিতে আমি কেন 30 পি মানে আপনি বুঝেন, আপনার 30 বছর লাগবে আপনার এই পুঁজি উঠতে। তো এটা তো আসলে কোনো আইন হইতে পারে না। এগুলো হচ্ছে সময়ে সময়ে আমরা অ্যাডক ভিত্তিতে আমাদের খুশি করার জন্য এই আইনগুলো করি। এটা অলসো প্রবলেমেটিক। আমাদের এই মার্জিন রুলের দিকে না যেয়ে মার্জিন রুলগুলো হাউসগুলোর ক্যাপাসিটির দিকে ছেড়ে দিয়ে আমাদের উচিত ছিল কিভাবে বাজারে আমরা মোর ফান্ড ফ্লো করতে পারি। আমাদের এই এসিসি গত 15 মাসে বাজারে নতুন বিনিয়োগ আনা, নতুন আইপিও আনা, নতুন পোর্টফোলিও হ্যান্ডেল করা, নতুন ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী ডেভেলপ করা, এগুলোর দিকে টোটালি অমনোযোগী ছিল। উনি সারাদিন আইন নিয়ে ব্যস্ত, যে কারণে দেখেন মানুষের কিন্তু আজকে আমাদের বাজার প্রথমে উনি আসলো, ফ্লোর ছিল, ফ্লোর ছেড়ে দিল, 1200 পয়েন্ট 1500 পয়েন্ট নাই হয়ে গেল। সেখান থেকে বাজার 1200 পয়েন্ট বাড়লো, আবার 900 পয়েন্ট নাই হয়ে গেছে। পুঁজিবাজারে এত অফুরন্ত টাকা না, তার মানে কি ওনাদের অ্যাকশনগুলো কাজ করছে না। ফ্লোরটা তো আগের কমিশনে ছেড়ে দিয়েছিল, দুই একটা ছিল। এই কমিশন ফ্লোর ছেড়েছে, আগের কমিশনের থেকে এই কমিশন এসে অধিকাংশ শেয়ারে ফ্লোর ছাড়ছে। তো যে কারণে হচ্ছে কি, মানে বাজারে কিন্তু ওনাদের অ্যাকশনগুলো কিন্তু বাজারে কিন্তু রিয়াকশন হচ্ছে না। হ্যাঁ, বাজারে কিন্তু এগুলো রেসপন্স হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের এই এসএসসিতে যেসব কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা ইনস্টিটিউট ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, একটা আইডিএলসি সিকিউরিটি যে সিও আছে সেখানে আমাদের বিভিন্ন লোককে নিয়োগ দেওয়া হয়েছে, কারণ এরা অধিকাংশই ক্যাপিটাল মার্কেটের লোক না। হ্যাঁ, যে কারণে আজকে আমাদের বিনিয়োগকারীদের কান্না কেউ শুনতে পায় না, বিনিয়োগকারীদের নিডস কেউ শুনতে পায় না, আর্জেন্সি কেউ শুনতে পায় না। এখানে বিনিয়োগকারীরা কি চায়? আমার বক্তব্য হচ্ছে আমরা প্রথমেই যদি কোম্পানিগুলো, যেমন আজকে ধরা উচিত ছিল কোম্পানিগুলো কেন জেরে গেল? এসিসি 130টা কোম্পানিকে পারমিশন দেওয়ার পরে হয় 15 ইয়ার্সে 100টা কোম্পানি জেরে চলে গেল। এই রাশেদ মাসুদ কমিশনের আন্ডারে 100 কোম্পানি জেরে চলে গেছে। এগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত ছিল। বাজার নতুন বিনিয়োগকারী কিভাবে আনা যায়, কিভাবে নতুন নতুন ফান্ড আনা যায়। আমরা ওইদিকে যাব। আমরা এবার একটু মিউচুয়াল ফান্ড অ্যাক্ট নিয়ে একটু আলাপ করি, যেহেতু আমরা মার্জিন রুল নিয়ে একটা আলাপ করেছি। যে মিউচুয়াল ফান্ড যে একটা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে এই সেক্টরটা ডেভেলপ করবে, যেটার সূত্র ধরে মার্কেটটা মানে বর্তমান এসিসির প্রতিটা কার্যক্রম হচ্ছে অ্যাডক বেসিস। আমি মনে করি তারা আগের আইনকে কিভাবে পরিবর্তন করে কি কি সমস্যা দেখা দিয়েছিল সেগুলোর উপর বেস করে আইনগুলো করতেছে। কিন্তু এই আইনগুলোকে করা উচিত আন্তর্জাতিকরণ। হ্যাঁ, আমরা এগুলাকে ইন্টারন্যাশনালাইজ কিভাবে প্র্যাকটিসড হয়। আপনি জানেন কিনা জানি না, ভারতে নোমুরা সিকিউরিটিজ, হ্যাঁ, বা গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর, এদের পেনশন ফান্ড, নেদারল্যান্ডের পেনশন ফান্ড, আমেরিকার পেনশন ফান্ড, ব্ল্যাক রকের পেনশন ফান্ড আজকে ভারতের মার্কেটে অপারেশন হয়। আমাদের এসিসির উচিত হচ্ছে এই ধরনের ফান্ড কিভাবে বাজারে আনা যায়, তাদেরকে আস্থায় কিভাবে নেওয়া যায়, তাদের জন্য তাদের সাথে মিটিং করে কিভাবে এই মিউচুয়াল ফান্ড আইনটা তাদের উপযোগী করে করা যায়। হ্যাঁ, আমরা সেগুলোর দিকে না যে আমরা হচ্ছে কি আমাদের যে মিউচুয়াল ফান্ড আইন আছে, আপনি জানেন মিউচুয়াল ফান্ড মানুষ কেন কিনে? যারা পুঁজিবাজারে রিস্ক বুঝে না, কোম্পানি কীভাবে ইনভেস্ট বুঝে না, তারা মিউচুয়াল ফান্ড কিনে ব্যাংকে রাখলে তারা 10-11% পাচ্ছে, তারা যাতে 13% পায়, 14% পায়। আজকে আপনি ভারতের বাজারে ট্রাম লাইনে আলোচনা হয়, তুমি কোন মিউচুয়াল ফান্ডে কিনছো, তোমারটা কত দিছিস, আমারটা 14 দিছে, আমারটা 18 দিছে, এগুলো নিয়ে আলাপ হয়। আর মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স আর অপারেটিং দেয়ার ইফেক্টিভ অপারেশনস, এবং তারা সেভাবে কি করে জনপ্রিয় হয়ে আজকে ওদের মিউচুয়াল ফান্ডের সাইজ হয়েছে 70 লাখ কোটি রুপি। আমি একটু জানতে চাই যে মিউচুয়াল ফান্ড যে একটা হয়েছে,
সেটার কি কোন জায়গাগুলো আপনার মনে হচ্ছে যে মানে আমার বক্তব্য হচ্ছে আমাদের আমরা বলছি না যেটা আমাদের যে এসএসসি যেটা তারা পূর্বের মিউচুয়াল ফান্ডের রুলসের সাথে এই মিউচুয়াল ফান্ডের রুলসের তারা তুলনা করে কিভাবে কি করা যায়, কিন্তু তাদের উচিত হচ্ছে বাংলাদেশে আপনি জানেন আমাদের যিনি বর্তমানে বিএনপির যে অর্থ বিষয়ক উপদেষ্টা আমির খসরু সাহেব, উনি যেটা বলতে উনি কিন্তু প্রায় মিটিংয়ে কিন্তু থাকে পুঁজিবাজার রিলেটেড, উনি বারবার বলার চেষ্টা করে যে আমরা ইন্টারন্যাশনালি, যে আপনারা জানেন যে সৌদি আরবের বাদশাহ সালমানের একটা সার্বভৌমত্ব ফান্ড আছে, ওনারা বিভিন্ন পাকিস্তানের মার্কেটে কিন্তু বিনিয়োগ করেছে, তারা কিন্তু বাংলাদেশের মার্কেটে বিনিয়োগ করতে ইন্টারেস্টেড। তো আমাদের মিউচুয়াল ফান্ড রুলসটাকে সেরকম কোন পর্যায়ে নিয়ে আমরা সৌদি আরবের সেই পিএমআইএল এর ইনভেস্টমেন্ট এখানে আনতে পারি, আমরা এই ধরনের ভাবে আইনগুলো আমাদের তৈরি করা উচিত। কিন্তু আমাদের আইনগুলো বেশিরভাগই তৈরি করা হচ্ছে আগের মিউচুয়াল ফান্ডের সাথে তুলনা করে, আমাদের মিউচুয়াল ফান্ডের আইনগুলো করা হচ্ছে। আমাদের আগের মিউচুয়াল ফান্ডগুলো কি করেছে, সব কি করছে ইন্ডেক্স ফান্ড, বাজারে পুরো শেয়ার কিনে বসে আছে, এটা তো কোনো মিউচুয়াল ফান্ডের ইয়ে হইতে পারে না। হ্যাঁ, বাংলাদেশে বেশ কিছু আজকে ব্যক্তি লেভেলে আপনারা জানেন ভিআইপিবি, এজ, এরা খুব ভালো ভালো মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট করতেছে। তো এরকম একটা দূরে দিয়ে হবে না, আমাদের আজকে অ্যাসেট সাইজ, আমাদের বিভিন্ন ব্যাংকের ডিপোজিট সাইজ হচ্ছে প্রায় 20 লাখ কোটি টাকা। আপনি যদি এক কথায় বলেন যে এই যে মিউচুয়াল ফান্ড একটা হয়েছে, সেটা কি আপনার মনে হয় ভালো মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়াবে? মানে আমি এসএসসির বর্তমান যেসব আইনগুলো করছে, লাইক যে আইপিও মিউচুয়াল ফান্ড রুলস, মার্জিন রুলস, এগুলোর মোটেও আশাবাদী না। আর আমি চাই যে আন্তর্জাতিকরণ, আমার কথা হইলো আমার এই জিনিসগুলো দেখে আজকে ভারত পৃথিবীর বিনিয়োগ টানতেছে, আজকে পাকিস্তান ইন্টারন্যাশনাল বিনিয়োগ টানতেছে, আমার বাংলাদেশের মার্জিন রুলস, আমার বাংলাদেশের মিউচুয়াল ফান্ড রুলস, ইন্টারন্যাশনাল ফান্ড যে বাইরে থেকে এই ফান্ড আনার জন্য ক্যাপাসিটি আছে কিনা সেটা খুঁজে দেখা দরকার। এইটার তো বড় জায়গা, যেটা সবাই বলে যে আমাদের আসলে ভালো স্টক নাই ভালো বিনিয়োগ করার জন্য, যে অনেকেই বলে যে 20টা স্টকও নাই যে ভালো বিনিয়োগ করে, বাইরের দেশে ফান্ড কিভাবে। আচ্ছা, এবার আপনাকে আমি বলি এই কথাগুলো যে বলা হয়, যে আপনারা জানেন কিনা জানি না, 2004 সালে বিবিসিতে আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম, সেখানে বলতেছিল ভারতের মার্কেটও 30টা কোম্পানি ছিল না বিনিয়োগ করার মতো। আজকে ভারতের মার্কেটে বিনিয়োগযোগ্য কোম্পানির সংখ্যা 500+। হ্যাঁ, এটা কেন হয়েছে? আজকে ফান্ড পেয়েছে, স্পন্সররা ভালো রেট পেয়েছে। আপনি জানেন ভারতের মার্কেটে পি রেশিও কত, এখন 27 চলতেছে। এখন 27 পি মানে বুঝছেন তো, কোম্পানিগুলো গেট গুড রেজাল্টস, তারা জনগণ তাদের সাথে রেসপন্স করছে, তারা ভালো আইপিও প্রাইস পাচ্ছে। আপনার এই সপ্তাহেও ভারতের 1700 কোটি টাকার আইপিও নামতেছে। তো এই ধরনের যখন আপনার ভ্যালু পাবে, তখন আমার দেশের বিখ্যাত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এখানে আসবে, আমার দেশের ইউনিলিভার আসবে, আমার দেশের মেডলাইফ আসবে। ইফ দে নট গেট দেয়ার প্রাইস, হোয়াই দে উইল কাম দেয়ার? স্ট্যান্ডার্ড চার্টার যদি সেই রকম একটা ভালো প্রাইস পায়, অবশ্যই সে আসবে। আজকে আমার দেশে তখন আমার যদি ফান্ড না থাকে, আমার দেশে মিউচুয়াল ফান্ডগুলো যদি না থাকে, তারা কি দিয়ে গেইন করবে? শুধু কি বন্ড দিয়ে সারা জীবন বাংলাদেশের মার্কেট চলবে? শুধু কি স্কোয়াড দিয়েই চলবে? শুধু কি ব্র্যাক ব্যাংক দিয়েই চলবে? সেই ক্ষেত্রে একটু আইপিও রুলসটা যদি নিয়ে বলেন, যে আইপিও রুলস যেভাবে হলো, যেভাবে ওই মানে আপনার হচ্ছে বুক বিলিং পদ্ধতি বা নর্মাল পদ্ধতি যে কারেকশনগুলো করা হয়েছে, পেইড আপ ক্যাপিটালের একটা সিলিং দেওয়া হয়েছে, তারপর প্রাইসিং কিভাবে হবে একটা নতুন মেথড দেওয়া হয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে যদি আইপিও রুলসটার একটু আপনি। আইপিও রুলস যেটা আমরা খসড়া দেখেছি, তো আইপিও রুলস কেন করা হয়েছে? আইপিও রুলস করা হয়েছে পুঁজিবাজার এখন বন্ধাত্ব চলছে, আইপিওর বন্ধাত্ব, তো সেগুলোকে ঠিক করার জন্যই কিন্তু আসলে এই আইপিও রুলসগুলো সেট আপ করা হয়েছে। তো আমি বললাম না যে আমাদের এসএসসি ইন্টারন্যাশনাল মানের কোনো আইন করতে পারছে না, সরি টু সে, বিকজ ওনারা ইন্টারন্যাশনাল এক্সপোজার নেই ক্যাপিটাল মার্কেট নিয়ে। ওনাদের উচিত আমাদের লোকাল মার্কেট, কারণ কি আমাদের লোকাল বিনিয়োগকারীরা বাজারকে এক্সপান্ড করতে পারছে না। আজকে যদি ভারতের মার্কেটে যান, তারা $100 বিলিয়ন বিদেশি ফান্ড নিয়ে এসেছে। হ্যাঁ, আজ সামনের দিনগুলোতে বাংলাদেশকে নিয়ে যে এত কাজ হচ্ছে, কারণ আজকে দেখছেন মায়ারসেক কোম্পানি, যারা পৃথিবীর বিখ্যাত একটা কন্টেইনার কোম্পানি, তারা বাংলাদেশে একটা গ্রিনফিল্ড প্রজেক্টের কাজ পেয়েছে এবং $55 কোটি ইনভেস্টমেন্ট করবে। এবং আমাদের নতুন যে বিডার যে চেয়ারম্যান আশিস চৌধুরী ইনভেস্টমেন্টটা আনছে। তো এই ধরনের ফান্ড তো আমাদের এখানে মাত্র আসা শুরু হয়েছে। এখন আমার দেশে যদি এই ধরনের জিনিস না থাকে, এই ধরনের আইন না থাকে, আমরা শুনতে পাচ্ছি সামনের দিনগুলোতে জাপান বাংলাদেশে তাদের সানসেট ইন্ডাস্ট্রিগুলো নিয়ে আসবে। আজকে চায়না বাংলাদেশে ব্যাপক হারে তাদের দেশের ইনভেস্টমেন্টগুলো নিয়ে আসতেছে। এখন আমার দেশে যদি এই ধরনের কোনো আইপিও রুলস নাই থাকে ইন্টারন্যাশনাল মানের, তাহলে আমরা ইন্টারন্যাশনাল এই কোম্পানিগুলোকে আমরা পাবো কিভাবে? তারা তো তাদের পুঁজি নিয়ে এসে সেখানে ইনভেস্ট করবে, কিন্তু আমরা যারা জনগণ, আমরা তো একটা ভালো আইপিও পাবো না। আমরা একটু শেষের দিকে যাই। এখন যে নভেম্বরের মাঝামাঝি সময় চলছে, আমরা মানে পিরিয়ডিক্যালি বাজার যেভাবে দেখি যে অক্টোবর নভেম্বর
একটু খারাপ যায়, আবার ডিসেম্বরে যে একটু ভালোর দিকে যায়, এটা হচ্ছে একটা সাইকেলের মধ্যে চলে, ম্যাক্সিমাম সময় এটা ফলো করে। এখন যে ট্রেন্ড দেখছেন, সামনে ইলেকশন আছে, আপনার কি মনে হয় যে আগামী এক সপ্তাহ বা এক আসলে ব্যাপারটা মাস? হচ্ছে আমাদের দেশের বাজার যে জুলাই আগস্ট থেকে একটা ট্রেন্ডে যাচ্ছিল, তো হঠাৎ করে বাজার তার গতিপথ হারায়। এটা কেন হারিয়েছে? কারণ হচ্ছে কি, আমাদের ইলেকশন নিয়ে সবার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করতেছে। রাস্তায় ঘুরলেই দেখবেন সবাই বলতেছে ইলেকশনটা কি হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তো আজকে আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি কিন্তু বোল্ডলি ডিক্লেয়ার করছে আমরা একটা ভালো ইলেকশন দিকে যাচ্ছি এবং ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে সেই ইলেকশনটা হবে। তো আপনি যদি দেখেন পুঁজিবাজারের সাথে কিন্তু ইলেকশনের একটা সুপার সম্পর্ক আছে। আমরা যদি বেশি দূরে যাব না, আমাদের পাশের দেশ পাকিস্তানে দেখেন, সেখানে যখন ইলেকশন হয় তখন ইন্ডেক্স ছিল 48,000, এখন ইন্ডেক্স হচ্ছে 1,61,000। 1.5 বছরও হয় নাই। হ্যাঁ, আপনি কেন এটা হবে? এই জন্য হবে, দেখেন আমাদের IMF কি ডিক্লেয়ার করছে, এই সরকারকে তারা আর কোনো লোন দিবে না। তারা পরবর্তী IMF এর ট্রান্সে ডিক্লেয়ার করবে ফেব্রুয়ারি মাসে, যখন নতুন সরকার আসবে তাদেরকে টাকাটা দিবে। তার মানে কি, যারা বড় বিনিয়োগ করবে, জাপান কিন্তু আমাদের এখানে মেট্রো রেল 2 এবং মেট্রো রেল 3 সমস্ত ফান্ড নিয়ে বসে আছে, তারা রেডি টু ফান্ডিং, বিকজ তাদের দেশে ইলেকশন হয়ে গেছে। এই বেশ কিছুদিন আগে জাপানেও কিন্তু ইলেকশনের আগে ইন্ডেক্স ছিল 38,000, নিক্কেই যে ইন্ডেক্স, এখন সেটা প্রায় 46,000। তো ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে সারা পৃথিবীর সব মার্কেটই একটা বড় ধরনের গেইন হয়। হ্যাঁ, এবং আমাদের দেশে আমাদের গেইনটা কবে হবে? আমরা তো অনেকগুলো ইলেকশন হোক, দামি হোক আর যাই হোক, অনেকগুলো আমাদের ইলেকশন দেশে পার হয়ে আসে 2010 আমাদের দেশের বিনিয়োগকারীদের জন্য আমার একটা বার্তা হচ্ছে, আমাদের যেসব শেয়ারের প্রাইস এখন বহমান চলতেছে, সেগুলোর প্রাইসে কারোরই শেয়ার কিনা নাই, সবারই অনেক অধিক মূল্যে শেয়ার কিনা। আর আমরা যদি ইপিএস চিন্তা করি, অনেক কোম্পানির ইপিএস কিন্তু একদম স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ইপিএস দেখাচ্ছে, বিশেষ করে তেলগুলা, যমুনা অয়েল, ম্যাগনা অয়েল, পদ্মা অয়েল, স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ইপিএস, অ্যারাউন্ড 60 টাকা তার ইপিএস। বাংলাদেশ শিপিং কর্পোরেশন তার স্মরণকালের সর্বশ্রেষ্ঠ আর্নিং গতকাল দেখাইছে। তো কোম্পানির আজকে স্কয়ার ফার্মার ফার্স্ট কোয়ার্টার আসছে 8.7 ফার্স্ট কোয়ার্টার। তো এখন আর্নিং ইজ রেডি। হ্যাঁ, এখন ইনভেস্টর দেখে রেডি, বাট আমাদের যে আর্থিক বিষয়গুলো থাকে, আমরা দেখছি যে আর্নিং রেডি, এই যে তেল কোম্পানিগুলো অনেক ব্যাংকে বা ফাইন্যান্সে তাদের করা ছিল, আমানত করা ছিল, সেগুলো ফেরত পাবে কিনা, এগুলো নিয়ে অনেক ধরনের অনেকের কনফিউশন আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, শেষটা আমরা একটু আপনি বিনিয়োগকারীদের জন্য মেসেজ, যে সামনে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর প্রাইস বা এখন যারা জুন ক্লোজিং গুলো আর্নিং আসছে, এগুলো আসলে প্রসপেক্টটা কি, আপনি যদি একটু খাত ধরে ছোট করে বলেন। যেমন হচ্ছে, আপনি যদি মনে করেন যে আমাদের দেশে লিস্টেড ব্যাংক হচ্ছে 35টা, আপনাকে মাথা থেকে ফেলে দিতে হবে যে 20টা ব্যাংক দিয়ে আপনার কি চিন্তা করা যাবে না, এই 20টা ব্যাংক আর দাঁড়াইতে পারবে না। আর যদি দাঁড়ায়ও, তাদের দাঁড়াইতে মিনিমাম 10 থেকে 15 বছর লাগবে। তাহলে আমাদের এক্সিস্টিং ভালো ব্যাংকগুলো চিন্তা করতে হবে। এক্সিস্টিং ভালো ব্যাংকের সংখ্যা 8-10টার বেশি না। অবশ্যই আমি মনে করি এগুলো প্রত্যেকটা লুক্রেটিভ দেখাচ্ছে, আর্নিং দেখাচ্ছে, এবং ফার্স্ট কোয়ার্টার দেখাচ্ছে, থার্ড কোয়ার্টার দেখাচ্ছে। তাদের কিন্তু যে প্রভিশনিং আপ টু দ্য মার্কস। ঠিক একই রকম 2 থেকে 3টা লিজিং কোম্পানি আছে যেগুলো দে আর ডুইং গুডস। হ্যাঁ, তো বাংলাদেশের পার্সপেক্টিভে এত চড়াই উতরায়ের মধ্যে, যেখানে 49% ডিফল্ট লোন ব্যাংকের, সেখানের মধ্যে যে কোম্পানিগুলো টিকে আছে, এরকম ভালো কোম্পানির সংখ্যা আমার চোখে দেখার মধ্যে মিনিমাম 30-40টা আছে। আমরা সেই 30-40টা নিয়ে স্বপ্ন দেখতে পারি, এবং সেই 30-40টা কোম্পানির শেয়ার যেই সেক্টর যার পছন্দ হয়, যেমন সিমেন্ট সেক্টর এখন ঘুমিয়ে আছে, কারণ সিমেন্ট সেক্টর এই মুহূর্তে দেশে কোনো কাজ নাই। কিন্তু সামনের দিনগুলো থেকে নতুন সরকার আসলে কিন্তু অনেক বড় বড় মেগা প্রজেক্ট আবার হবে, তখন কিন্তু সিমেন্ট স্টিল কিন্তু উইল প্লে এ গুড রোল। এখন এক্সিস্টিং এ ব্যাংক, 2-3টা লিজিং, এগুলো নিয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি, কারণ বাজার আর ইতিহাসের সর্বনিম্ন জায়গায় আছে। ছোট করে বলবেন, এখন কি পজিশন নেওয়ার সময়, শেয়ার কেনার সময়? অবশ্যই এখন শেয়ার কেনার সময়, তবে মানে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হওয়া যাবে না এই কারণেই, কারণ আপনি যেই প্রাইসে শেয়ার কিনছেন, এই প্রাইসে আগে কেউ শেয়ার কিনতে পারেনি। ইটস এ অপরচুনিটি, অলওয়েজ লো প্রাইস ইজ অপরচুনিটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস মার্কেটসে আসার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্রধান বিনিয়োগ কর্মকর্তার সাথে, কাজী আহসান হাবিব। তিনি কিন্তু বলছিলেন যে বাজারের এখন যে অবস্থা, তাতে শেয়ারের যে প্রাইস, সেটা আসলে স্মরণকালে সর্বনিম্ন জায়গায় রয়েছে। অনেক শেয়ার হয়তো 5-6 বছরের স্টোরিতে তাদের সর্বনিম্ন দামে রয়েছে, সেই জায়গা থেকে বিনিয়োগ করার সুযোগ আছে। তবে আমরা আমাদের দেশের যে শেয়ার বাজারে যে আর্থিক প্রতিবেদন দেয় কোম্পানিগুলো, সেগুলোর বিশ্বাস করার জায়গা থেকেও কিছুটা ঘাটতি রয়ে গেছে, কারণ এই জায়গায় সুশাসনের অনেক অভাব রয়েছে। তবে যারা বিনিয়োগ করবেন, তারা দেখে শুনে এই
যে প্রতি মার্কেট এই জায়গা হয়তো পজিশন নিতে পারবেন, নিলে ভালো করে ভালো বুঝে যদি আপনি ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন তবে নিশ্চিতভাবে বলা যায় যে সামনের যে ইলেকশনের পর গভর্নমেন্ট আসবে বা সামনের সময়গুলোতে ভালো রিটার্ন পাবেন। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।